ঘর সাজানো হোক বা কোনো পুরনো জিনিসপত্রকে নতুন করে তোলা হোক, সব ক্ষেত্রেই আমি আগে গুরুত্ব দিই আমার নিজের হাতের আঁকাকে। ঘর সাজানোর জন্য না সবসময় কোনো দামি দামি জিনিসপত্রের প্রয়োজন হয় না। মাঝে মধ্যে এরকম নিজের হাতে আঁকা জিনিস দিয়েও কিন্তু ঘরকে সাজানো যায়। আমি না যখন কোনো হস্তশিল্প মেলায় বা কোনো এক্সিবিশনে ঘুরতে যাই, সেখান থেকে জিনিসপত্র না কিনে বরঞ্চ দু চোখ ভরে সেই শিল্পকলাগুলোকে ভরে মাথার মধ্যে করে নিয়ে আসি, যাতে ঘরেও কখনো সখনো নিজের মতন করে সেই কাজগুলো করতে পারি। হ্যালো, আমি জুই। ক্যানভাস লাইফ থেকে তোমরা দেখছো আমার একটা পেন্টিং ভিডিও। আজকে আমার হাতে এসে পড়েছে একজনের ঘরে থাকা এই বাড়তি জিনিসটা, যেটাকে আমাকে এখন সুন্দর করে সাজিয়ে তুলতে হবে। তাই যতক্ষণ না আমার এই কাজটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ পুরো ভিডিওটাতে আমার সাথে থেকো। আর যারা যারা আমার কাজ পছন্দ করছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করলে কিন্তু সবার আগে আমার কাজের এই ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আমার সাথে গল্প করতে করতে টুক করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা সেরে ফেলো। যেহেতু আমাকে বলা হয়েছিল টুলটার মধ্যে নিজের পছন্দ মতন কাজ করে সাজিয়ে দিতে, তাই পছন্দ মতন একটা কালার রেডি করলাম। হোয়াইট বেস কোট করে নেওয়ার পর একটা কালার আমি এখানে দিয়ে দিয়েছি, কিন্তু সেখান থেকে একটা কোট দেওয়ার পর কিছুটা স্ট্রোকে কালার উঠে এসেছিল, তাই আবারও 2-3 কোট দিয়ে কালারটাকে রেডি করে নিলাম। যখন কোনো তুমি কাজ করতে যাবে সেখানে ছোট ছোট ভুলচুক হবেই। তুমি কত ভালো করে সেই জায়গাটাকে কভার আপ করতে পারছো সেটাই কিন্তু বড় শেখার একটা ব্যাপার। বড় বড় শিল্পীদেরও কাজ করতে গেলে এরকম ছোট ছোট ভুলচুক হয়ে থাকে, কিন্তু তারা আজকে এক্সপার্ট এই জন্যই যে তারা সেই ভুলগুলোকে শিখে এসছে, বা সেই ভুলগুলো হলে কিভাবে কভার আপ করতে হয় সেটা তারা খুব ভালো করে জেনে গেছে। তাই যত ভুল করবে তত বেশি শিখবে। কোনো কাজে যদি কোনো ছোটোখাটো খুঁত হয়েও থাকে, কাজের শেষে যেন সেটা ধরাই না যায় যে এখানে কোনো ভুল হয়েছিল। আর এই ভুলগুলোকে কিভাবে তুমি মেকআপ করবে সেটা কিন্তু তোমাকেই নিজের থেকে বার করতে হবে। তাই কোনো কাজে ভুল ভ্রান্তি হলে কখনো ভয় পাবে না, সবসময় নিজের মাথা থেকে বুদ্ধি খাটিয়ে সেই জায়গাটাকে মেকআপ দেওয়ার চেষ্টা করবে। এখানে আমি বেশ কয়েকটা পছন্দের মতন বেস কালার করে নিচ্ছি। এরপর আস্তে আস্তে ডিজাইনগুলোর দিকে যাব। যখন কাস্টমারের ডিজাইন অনুযায়ী কাজ করতে হয় সেটা তো একটা আলাদা ব্যাপার, ওটা বলে দেওয়াই থাকে যে এই কাজটা এইভাবেই করতে হবে, সেটা সম্পূর্ণ আলাদা। তারা যেমন বলে তেমনটাই কালার রাখতে হবে, তেমনই ডিজাইন এখানে দিতে হবে। অনেক সময় তো এমন হয় অন্য জায়গা থেকে ছবি নিয়ে, অন্য কারোর ছবি নিয়ে আমাকেই বলা হয় যে এরকমভাবেই তুমি কপি করে দিও। কিন্তু যখন কাউকে বলা হয় যে এই জিনিসটাকে তুমি নিজের পছন্দ মতন করে সাজিয়ে দিও, আমার কোনো আইডিয়া এখানে নেই, তুমি তোমার মতন করে করে দিও, তখন কিন্তু একটা আর্টিস্টের পূর্ণ স্বাধীনতা চলে আসে সেই কাজটার উপরে। এবং আমি মনে করি ওই কাস্টমাইজ কাজের থেকে ওই নিজের মতন করে করা কাজটা কিন্তু বেশি সুন্দর হয়, কারণ আর্টিস্ট বা শিল্পী তার 100% দিয়ে সেই জিনিসটাকে সাজিয়ে তোলে। তো এখানে টুলটার ওপর আমার বেশ ভালো করে চারিধারে বেস কালারগুলো করা হয়ে গেছে। এর ওপরে আমি এবার ফ্রি হ্যান্ডে কিছু ডিজাইন বা এলিমেন্টগুলো আমি এখানে এঁকে নিচ্ছি। সব থেকে সহজ আঁকার মধ্যে বাংলার এই যে পটচিত্র পেন্টিং বা ফোক আর্টগুলো যেগুলো হয় সেগুলো সব থেকে সহজ পেন্টিং। এগুলোর জন্য না কোনো পেন্সিল স্কেচের প্রয়োজন পড়ে না, ফ্রি হ্যান্ডেই ওগুলোকে করে দেওয়া যায়। এখানে বেশ কিছু ফ্রি হ্যান্ড এলিমেন্ট আমি এঁকে নিয়েছি এবং সেগুলোকে পুরোপুরিভাবে কালার আমি ভরে নিয়েছি। এরপর আস্তে আস্তে ডিটেলিংয়ের দিকে যাচ্ছি। ফোক আর্টের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটাই যে এই ধরনের চিত্রগুলো খুব কালারফুল হয়, বিভিন্ন রকমের রং এতে ব্যবহার করা হয় এবং তার উপরে ডিটেলিং করে খুব সহজ পদ্ধতিতেই সেগুলোকে আউটলাইনিং করে শেষ করা হয়। ফোক আর্ট বা পটচিত্র পেন্টিং করার মধ্যে কিন্তু একটা আলাদাই স্বাচ্ছন্দ্যবোধ কাজ করে, কারণ এগুলো আঁকার জন্য আগে থেকে কোনো পেন্সিল স্কেচ বা আগে থেকে কোনো প্রস্তুতি নিতে হয় না। এটা তুমি ডিরেক্ট কালার দিয়েই করতে পারো, শুধুমাত্র মনের চিন্তা শক্তিটাকেই কাজে লাগিয়ে তুমি এটাকে আঁকতে পারবে। শুধু দেখতে হবে লাইনিংটা যাতে ঠিকঠাক থাকে। এই পুরো টুলটার উপরে আমি ফ্রি হ্যান্ড
পেন্টিং করছি, কোনো আগে থেকে পেন্সিলের কোনো দাগ ইউজ করিনি, শুধু ব্যাপারটা যাতে ঠিক থাকে, সোজা হয় আঁকাটা, তার জন্য দুটো করে পেন্সিল দিয়ে লাইন টেনে নিয়েছি। তো তার ওপর থেকেই সেই লাইন ধরে ধরে ফুল আর লতা পাতাগুলো করতে করতে আমি গেছি। তো বেস কালারগুলো আমার হয়ে গেছে। এরপর আমি ব্ল্যাক দিয়ে ওই আউটলাইনিংগুলো করে করে ভরে দিচ্ছি। তো এটাই হচ্ছে ফোক পেন্টিংয়ের আসল মজা, যে তুমি বেস কালার করে নিয়ে তার ওপরে শুধু ব্ল্যাক বর্ডার বা আউটলাইনিং করে দিলে পারেই কিন্তু সেই জিনিসটা ফুটে ওঠে এবং খুব সুন্দর একটা চিত্রে পরিণত হয়। আর খুব সহজ সহজ জিনিসপত্র দিয়ে কিন্তু তুমি তোমার সেই ভাবনাটাকে চিত্রের মধ্যে প্রকাশ করতে পারো। তাই ফোক আর্টে দেখবে মানুষজন, পশু পাখি খুব সাদামাটা একটা লাইন ড্রয়িংয়ের ওপর দিয়ে কিন্তু করা থাকে। টুলটার চারিধারে অনেকগুলো কাঠ লাগানো ছিল, তো আমি ভাবলাম যে সব জায়গাতেই একটু একটু করে ডিজাইন না দিলে টুলটা ভরাট লাগবে না, তাই পায়াগুলোকেও কিন্তু আমি এরকম কলকা দিয়ে ভরাট করে দিচ্ছি। পুরো টুলটা আমার কালার করা কমপ্লিট। এখানে দেখো ওপরে, সাইডে, পায়াতে, দুধারের কাঠেও আমি এক একটা করে নিজের মতন করে ডিজাইন করেছি। এখানে আমি টুলটাকে পুরোপুরি ম্যাট ফিনিশ দেখানোর জন্য একটা ট্রিক ইউজ করেছিলাম রঙের সাথে। তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করো। কিন্তু অ্যাক্রিলিক কালারের সাথে শুধুমাত্র একটা ছোট্ট জিনিস ইউজ করলেই খুব সহজে এরকম একটা ম্যাট ফিনিশ পাওয়া যায়। অনেকে কিন্তু এই ম্যাট ফিনিশ পাওয়ার জন্য ভার্নিশ ইউজ করে, কিন্তু আমি বলবো অত টাকার দাম দিয়ে ওই ভার্নিশ না কিনে এরকম সহজ এই ছোট্ট একটা জিনিস দিয়ে ম্যাট ফিনিশিং আনতে পারো। পরে যদিও আমি এটাকে ভার্নিশ করেছিলাম, তাই দুটো লুকই তোমাদের কাছে রাখলাম। কেমন লাগলো জানিও।